হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টুডিয়েন্ট। আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার জন্য ডেইলি জিকে সিরিজ সলভ করছি। ডেইলি আমরা জিকে করছি। তো আজকে তার পর্ব নাম্বার 4। এর আগে আমি পর্ব নাম্বার 1, 2, পর্ব নাম্বার 3 করে 3টা পর্ব আপলোড করে দিয়েছি। যারা এর আগের ভিডিওগুলি দেখো নাই, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে পুরো প্লেলিস্ট দেওয়া আছে। তোমরা ওখানে ক্লিক করলে পরপর করে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আজকে শুরু করি আজকের এই পর্ব নাম্বার 4। তো দেখি কোশ্চেন কি রয়েছে। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে? মানে কোন নদীর ধারে চোল রাজ্য তৈরি হয়েছিল সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো, চোল রাজ্য যে তৈরি হয়েছে, তো সেটা পল্লব সাম্রাজ্যকে উচ্ছেদ করে। তার মানে কি বুঝতে পারলে যে পল্লব সাম্রাজ্য ছিল, এই পল্লব সাম্রাজ্যকে উচ্ছেদ করেই সেই জায়গাটা কে দখল করেছে? চোল রাজ্য দখল করেছে, অর্থাৎ তখন চোল সাম্রাজ্যের সূচনা হয়। আচ্ছা, কোশ্চেন হতে পারে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বা চোল সাম্রাজ্যের সূচনা কে করেন? সেক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাবে বিজয় চোল। বিজয় চোল চোল সাম্রাজ্যের তৈরি করেন। তো যাই হোক, এই যে চোল সাম্রাজ্যটা, এই চোল সাম্রাজ্য কোন নদীর ধারে গড়ে উঠেছে? এই চোল সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছে কাবেরী নদীর ধারে। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2। দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে? AITUC এর প্রথম অধিবেশনের সম্পাদক কে ছিলেন? আচ্ছা, AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটার যে প্রথম অধিবেশন হয়েছে, সেই অধিবেশনটা হয়েছিল 1920 সালে। AITUCর প্রথম অধিবেশন সম্পাদিত হয় বা প্রথম অধিবেশন হয়। আচ্ছা, প্রথম অধিবেশনের সম্পাদক কে ছিল? প্রথম অধিবেশনের সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়েছিল? রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়েছিল? আচ্ছা, তোমরাই আমাকে বলো যে হলদিঘাটের যে যুদ্ধ, সেই হলদিঘাটের যুদ্ধ কত সালে ঘটিত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল, মনে রাখবে, 1576 সালে। 1576 সালে 18ই জুন। 1576 সালে 18ই জুন সংগঠিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। আচ্ছা, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছে? তা হলদিঘাটের যুদ্ধ হয়েছে মেওয়ার বাহিনীর সাথে মোগল বাহিনীর। কার কার মধ্যে? মেওয়ার বাহিনীর সাথে মোগল বাহিনীর। তার মধ্যে মেওয়ার বাহিনীর ক্ষেত্রে নেতৃত্ব কে দিয়েছিল? মেওয়ার বাহিনীর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল মহারানা প্রতাপ। আর মোগল বাহিনীর কথা যদি বলি, মোগল বাহিনীর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল অম্বরের প্রথম মানসিং। তার মানে কার কার মধ্যে হয়েছিল? মহারানা প্রতাপের সাথে অম্বরের প্রথম মানসিংয়ের। কিন্তু সেখানে কোন দল ব্যবহার হয়েছে? সেক্ষেত্রে মহারানা প্রতাপের নেতৃত্বে ছিল মেওয়ার বাহিনী, আর প্রথম মানসিংয়ের নেতৃত্বে ছিল মোগল বাহিনী। 1576 সালে 18ই জুন তাদের মধ্যে যুদ্ধ ঘটে। সেই যুদ্ধটাই কি হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত। তার মানে বুঝতেই পারছো, রানা প্রতাপ অর্থাৎ মহারানা প্রতাপ বা রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়েছিল? মোগলদের কাছে পরাজিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অর্থাৎ হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মোগলদের কাছে পরাজিত হয়েছিল।
আচ্ছা, সংখ্যা দর্শনের প্রবর্তক কে? সংখ্যা দর্শনের প্রবর্তক কে? কোশ্চেন নাম্বার 4 এটা রয়েছে, সংখ্যা দর্শনের প্রবর্তক কে? তো প্রথমে তোমাদের বলে রাখি যে দর্শন শাস্ত্র দর্শন শাস্ত্রে 6টা অংশ আছে। কতগুলো অংশের কথা বললাম? দর্শন শাস্ত্রের 6টি অংশ আছে। 6টি দর্শন শাস্ত্রের 6টা অংশ আছে। 6টা অংশ থাকার জন্য একে বলা হয় ষড়দর্শন। কি বলা হয়? ষড়দর্শন। কেন কি? দর্শন শাস্ত্রের কয়টা অংশ আছে? 6টা অংশ আছে, তার জন্য এটাকে কী বলা হবে? ষড়দর্শন। ষড়কতার অর্থ হচ্ছে 6 বা 6, ষড়দর্শন। এখন প্রশ্ন হচ্ছে এই 6টা অংশ কি কি? তো আমি তোমাদের বলে দিচ্ছি এই 6টা অংশ কি কি, আমি তোমাদের বলে দিচ্ছি, ধ্যান দিয়ে শুনবে। এই 6টা অংশের মধ্যে পড়বে প্রথমত সাংখ্য, যেটা আমাদের কোশ্চেনের মধ্যেই বলেছে। তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে সাংখ্য। সংখ্যা দর্শনের মধ্যে প্রথমটা পড়বে হচ্ছে সাংখ্য, ঠিক। দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ন্যায়। তাহলে সাংখ্যর পরে কি বললাম? সাংখ্যর পরে তোমাদের বললাম ন্যায়। সাংখ্য রয়েছে, ন্যায় রয়েছে। তারপরে রয়েছে বৈশাসিক। তারপরে রয়েছে তোমাদের যোগ। যোগের পর তোমাদের পড়তে লাগবে পূর্ব মীমাংসা। আর রয়েছে তোমাদের উত্তর মীমাংসা। এই 6টা অংশ আছে উত্তর মীমাংসা। এই 6টা অংশ আছে। তো এর মধ্যে কোনটা প্রবর্তককে, মানে কোন দর্শনের প্রবর্তককে? তার মধ্যে সাংখ্য দর্শনের প্রবর্তক হচ্ছেন কপিল। কে? সাংখ্য দর্শনের প্রবর্তক হচ্ছে কপিল হচ্ছেন সাংখ্য দর্শনের প্রবর্তক। হচ্ছে কপিল। দ্বিতীয় রয়েছে আমাদের ন্যায় দর্শনের প্রবর্তক হচ্ছে গৌতম। আচ্ছা, তোমরা লিখে নেবে, আমি তোমাদের বলে দিচ্ছি। ন্যায় দর্শনের ক্ষেত্রে হচ্ছে গৌতম। আর বৈশাসিক যে দর্শনটা আছে, সেই বৈশাসিক দর্শনের ক্ষেত্রে প্রবর্তক হচ্ছে কনাদ। আর যোগ দর্শনের ক্ষেত্রে পতঞ্জলি, পূর্ব মীমাংসার ক্ষেত্রে জৈমিনী, আর উত্তর মীমাংসার ক্ষেত্রে বেদব্যাস। তো আমি আবার বলছি, ধ্যান দিয়ে শোনো। সাংখ্য দর্শনের ক্ষেত্রে কপিল, ন্যায় দর্শন গৌতম, বৈশাসিক কনাদ, যোগ দর্শনের ক্ষেত্রে পতঞ্জলি, পূর্ব মীমাংসার ক্ষেত্রে জৈমিনী, আর উত্তর মীমাংসার ক্ষেত্রে বেদব্যাস। এই 6টা দর্শন রয়েছে, অর্থাৎ ষড়দর্শন। তো আমাদের কোশ্চেনে বলেছে সাংখ্য দর্শনের প্রবর্তককে। তো সাংখ্য দর্শনের প্রবর্তক কিন্তু আমাদের হয়ে যাবে, কি হয়ে যাবে? আমাদের সাংখ্য দর্শনের প্রবর্তক হয়ে যাবে কপিল হয়ে যাবে আমাদের সাংখ্য দর্শনের প্রবর্তক। তবে এই জিনিসটা একটু তোমরা মনে রাখবে, এই যে 6টা দর্শন, এই 6টা দর্শনের মধ্যে সবচেয়ে পুরনো দর্শন তুমি যদি বলো, সবচেয়ে পুরনো দর্শন কিন্তু এই সাংখ্য দর্শনই হচ্ছে সবচেয়ে পুরনো দর্শন। এটা অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, ষড়দর্শনের মধ্যে সবচেয়ে পুরনো দর্শনের নাম কি? উত্তর হয়ে সাংখ্য দর্শন। এটা কার লেখা বা এটা কে তৈরি করেছেন? এটা তৈরি করেছেন কপিল। পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন কি রয়েছে? কোন ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান?
কোন ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছেন? এটার উত্তর হয়ে যাবে কিন্তু লর্ড কার্জন। তিনি ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছেন কোথায়? তিব্বতে। পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? তো ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে হিকির বেঙ্গল গেজেট। হিকির বেঙ্গল গেজেট, এই যে বেঙ্গল গেজেট, এটা হবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, বহু বিবাহ গ্রন্থটির রচয়িতা কোন ব্যক্তি? বহু বিবাহ এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে বিদ্যাসাগর। পরের প্রশ্ন, ভারতের কোন মহিলা আইনসভার সদস্য, ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য কে ছিলেন? মানে প্রথম মহিলা সদস্য কে ছিল? আইনসভার প্রথম মহিলা সদস্য কে ছিল? তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আইনসভার প্রথম মহিলা সদস্য ছিল মুথুলক্ষ্মী রেড্ডি। মুথুলক্ষ্মী রেড্ডি। পরের প্রশ্ন, চিত্রাঙ্গদা নাটকটির বা নাট্যটির রচয়িতাকে? চিত্রাঙ্গদা নাট্যটির রচয়িতা হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, দেখো আমাদের পরের প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, আরটিআই শব্দটির অর্থ কী? আরটিআই শব্দটির অর্থ হচ্ছে রাইট টু ইনফরমেশন। এটা হচ্ছে আরটিআই শব্দের অর্থ। আচ্ছা, আরটিআই রাইট টু ইনফরমেশন অর্থাৎ তথ্য অধিকার যে আইন, সেটা কত সালে আসে? সেটা কিন্তু 2005 সালে আসে। মনে রাখবে আরটিআই কত সালে আসছে? আরটিআই কিন্তু 2005 সালে আসে। তো আরটিআই সম্পর্কে একটু ডিটেল আমি তোমাদের বলি, ধ্যান দিয়ে শোনো। 2005 সালে যেহেতু ভারতীয় সংবিধানের 19 নং ধারায় কী বলা আছে? বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। তো বাক আর ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারকে সূচিত করার জন্য মানে 2005-এ আরটিআই বা তথ্য অধিকার আইন আনা হয়। অ্যাকচুয়ালি তথ্য অধিকার আইন বা আরটিআই, রাইট টু ইনফরমেশন, এর মাধ্যমে কি হয় যে কোনো ভারতীয় নাগরিক কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এর কাছে তথ্য জানতে চেয়ে অনুরোধ করতে পারে। অর্থাৎ ধরো তুমি কোনো একটা পরীক্ষা দিয়েছো, তোমার মনে হচ্ছে তোমার মার্কস যা আসছে তাতে তুমি স্যাটিসফাইড নও, তোমার হয়তো আরও বেশি মার্কস আসা উচিত। তো সেক্ষেত্রে তুমি আরটিআই ফাইল করতে পারো। সেক্ষেত্রে আরটিআই ফাইল করলে কি হবে যে তোমার পুরো তুমি যা যা ইনফরমেশন ওখানে জানতে চাবে সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমাকে সেটা দেবেও। আর এই বিষয়টা কীরকম যে কত দিনের মধ্যে আরটিআই ফাইল করার পরে সেই উত্তর পাওয়া যায়? সেটার উত্তর হচ্ছে 30 দিনের মধ্যে সেই উত্তরটা দিতে কিন্তু বাধ্য কর্তৃপক্ষ, বাধ্যতামূলক। আর যদি বিষয়টা এমন হয় যে আবেদনকারী তিনি এমন আরটিআই ফাইল করেছেন, সেক্ষেত্রে তার জীবন ও তার স্বাধীনতা সংক্রান্ত যদি হয়, মানে অর্থাৎ সেক্ষেত্রে আরটিআইটা যদি তার জীবন আর স্বাধীনতা সংক্রান্ত হয়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ 48 ঘন্টার মধ্যে সেই আরটিআইয়ের আনসার দিতে বাধ্য। তো যাই হোক, আরটিআই এর পুরো নাম হচ্ছে রাইট টু ইনফরমেশন। এটা 2005 সালে আসছে। পরের প্রশ্নে আমরা চলে যাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি সংগঠন যা কোন নিম্নলিখিত ক্ষেত্রটির সাথে যুক্ত? তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফাংশন সম্পর্কে তোমাকে না বলেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফাংশন কী? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফাংশন হচ্ছে মানবাধিকার রক্ষা, মানে মানবাধিকার, যেটা মানুষের যে অধিকার, সেই অধিকার যদি লঙ্ঘন হয়ে যায়, সেই অধিকারকে লঙ্ঘন হওয়ার হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আচ্ছা, মনে রাখবো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায় আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে হচ্ছে এই যে সদর দপ্তর, সেই সদর দপ্তরটা লন্ডনে আছে। আর এই সংগঠনটি মানবাধিকার রক্ষা সংক্রান্ত কাজ করে থাকে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পরে 13 নাম্বার কোশ্চেনটা আমাদের প্রয়োজন নেই, আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 16। এটা আমাদের দরকার আছে। দেখো কোশ্চেন নাম্বার 16, ভোপালে ইউনিয়ন কার্বাইডের ফ্যাক্টরিতে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে? অর্থাৎ ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা এখানে বলতে চাওয়া হয়েছে। ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা এখানে বলতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা ঘটেছিল সেটা 1984 সালের 2 ডিসেম্বরে। কত? 1984 সালের 2 ডিসেম্বর। 1984 সালের 2 ডিসেম্বর হয়েছিল। আচ্ছা, এক্ষেত্রে কোন গ্যাস লিক করেছিল? এক্ষেত্রে যে গ্যাসটা লিক করেছিল সেটা নাম হচ্ছে এমআইসি। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, এমআইসি। তো এমআইসি এর পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, নট নাইট, হ্যাঁ, আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট, এটা লিক হয়েছিল। তো সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে তখন যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে মৃত্যু হয়েছে সেই সংখ্যাটা 5295। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ছিল 10,000-এরও বেশি, কিন্তু সরকারি মতে সেটা দেখানো হয়েছে 5295 জনকে। কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 কি রয়েছে? কবে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস পালিত হলো? ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস পালিত হয় ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, অর্থাৎ 20 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে গঠিত হয়? বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে গঠিত হয়? আচ্ছা, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন, এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? এটাকে ইংরেজিতে আমরা বলবো ফেরা। কি বলা হবে? ফেরা। দেখে নাও ধ্যান দিয়ে, অনেক সময় এটারও ফুল ফর্মটা আমাদের আসে পরীক্ষায়, FERA, ফেরা। আচ্ছা, এটার পুরো নাম কি? এটার পুরো নাম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। আবার বলছি, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এই যে অ্যাক্টটা আসছে সেটা আসছে 1973 সালে। কত সালে? 1973, অর্থাৎ 1973 সালে আসছে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। আচ্ছা, বৈদেশিক মুদ্রা এবং মুদ্রা ও বুলিয়নের আমদানি রপ্তানি সংক্রান্ত লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে লক্ষ্য। তবে ফেরা মানে 1973-এ যদিও গঠিত হয়, তবে এটা কার্যকরী কিন্তু হয়েছে 1974 থেকে। মনে রাখবে 1973-এ গঠিত হলেও এটা কার্যকরী হয়েছে কবে থেকে? 1974 থেকে। 1974-এর 1 জানুয়ারি, বলতে গেলে 1974-এর 1 জানুয়ারি। আচ্ছা, ফেরা এমন একটি সময় চালু করা হয়েছিল যখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু কম ছিল, অর্থাৎ 1973-তে ভারতে বৈদেশিক মুদ্রার কিন্তু রিজার্ভ কম ছিল। তো যাই হোক, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট কত সালে আসছে?
1973, আর কবে কার্যকরী হয় 1974। এতটুকু জানলেই হবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব হলো। বৈদেশিক বিনিয়োগ সম্পর্কে শিল্পনীতির মনোভাব কী? আচ্ছা, শিল্পনীতির যে মনোভাব এখানে কাজ করবে, সেই মনোভাবটি হচ্ছে বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো। দেখো, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির যে মনোভাব সেটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো, অর্থাৎ বিদেশে বেশি পরিমাণে অংশ, মানে বেশি বিনিয়োগ করো মূলধন, সেই কথাটা এখানে বলা হয়েছে। চলে আসছে পরের কোশ্চেন। দেখো, এগুলো হচ্ছে ইকোনমিক্সের কোশ্চেন। এই কোশ্চেনগুলি ঠিকঠাকভাবে যদি তোমাকে ডিটেল বুঝতে হয় তাহলে তোমাকে অফলাইন ক্লাসে আমাদের জয়েন করতে হবে, কারণ অফলাইন ক্লাসে এই বিষয়গুলো আমরা ফুল ডিটেলসে আলোচনা করি। অ্যাকচুয়ালি তোমাদের থিওরি যদি না পড়া থাকে সেক্ষেত্রে এই প্রশ্নগুলির উত্তর করাটা একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে থিওরিটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমরা যোগাযোগ করতে পারো। পরের প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 20। কত সালে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? কত সালে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা চালু হয়েছিল? ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে চালু হয়েছিল? আচ্ছা, আগে বলি যে ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা আসছে এবং কখন কখন। ভারতে 3বার জাতীয় জরুরি অবস্থা আসছে। কতবার? 3বার। আর প্রশ্ন হচ্ছে কবে কবে বা কখন কখন, সেটা হচ্ছে প্রথম আসছিল 1962-তে, নেক্সট 1971, আর থার্ড হচ্ছে 1975। তো 1962 তখন কেন হয়েছিল? তখন 1962 সালে চীনা আগ্রাসনের সময়, অর্থাৎ চীনের সাথে যুদ্ধ হয়েছিল। 1971 তখন হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ, সেই সময় জাতীয় জরুরি অবস্থা চালু করা হয়েছে। 1975 তখন কিছু অভ্যন্তরীণ গোলযোগের জন্য এই সময় জাতীয় জরুরি অবস্থা চালু করা হয়েছিল। তো 3বার, 1962, 1971, 1975। তো বুঝতে পারছো প্রথমবার কত সালে জারি করা হয়েছে? প্রথমবার হচ্ছে 1962 সালে জারি করা হয়েছে। পরের প্রশ্ন, যে কমিটির সুপারিশ ক্রমে স্বাধীন ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল সেই কমিটির প্রধানকে? তো প্রথমত বলি, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল? সেটা হচ্ছে মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী। মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী। আচ্ছা, এই কমিটির সুপারিশ অনুযায়ী কী হয়েছে? 1959 অর্থাৎ 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নাগর জেলা, কী বললাম? রাজস্থানের মধ্যে নাগর জেলা, সেই নাগর জেলায় প্রথম ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজের সূচনা করা হয়েছে। তাহলে কোন কমিটি করলো? মেহতা কমিটি। আর এই মেহতা কমিটির প্রধান কে ছিল? এই মেহতা কমিটির প্রধান কিন্তু ছিল বলবন্ত রায়। বলবন্ত রায় ছিল এই মেহতা কমিটির প্রধান। তাহলে এখানকার সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানকার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বলবন্ত রায় মেহতা। পরের প্রশ্ন, যা পরের প্রশ্ন খুব ভালো কোশ্চেন রয়েছে। পরেরটা কোশ্চেন নাম্বার 22। আচ্ছা, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। আচ্ছা, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? দেখো, অবশ্যই কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়, অবশ্যই রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়, সে বিষয়ে কোনো ডাউট নেই। তবে এখানে ব্যাপারটি কিন্তু কোশ্চেনটা একটু ঘোরানো আছে, মানে উত্তরগুলো একটু ঘোরানো আছে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে রাষ্ট্রপতি তো নিয়োগ করে, সেটা ঠিক, তবে রাষ্ট্রপতি ভারতের যে প্রধান বিচারপতি এবং সেই রাজ্যের যে রাজ্যপাল তার সাথে পরামর্শ করে।
পরামর্শ করার পর সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে। তো এখানে কিন্তু দুটো অপশন রয়েছে। অনেকে ওয়ান লাইনার ফর্মেটে শুধু পড়াশোনা করে, তারা কিন্তু এই উত্তরটা দাগিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সাথে কে পরামর্শ করবে? রাষ্ট্রপতি। তারপর রাষ্ট্রপতিই কিন্তু আলটিমেটলি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করবে। এটা অনেক স্টুডেন্ট এটা ভুল করবে, মানে তাড়াহুড়োর মধ্যে উত্তর করতে গিয়ে রাষ্ট্রপতির দ্বারা কিন্তু করে আসবে, পরে দেখবে যে তার উত্তরটা ভুল হয়েছে এবং নেগেটিভ হয়েছে। দেখো পরে যে প্রশ্ন রয়েছে ধ্যান দিয়ে দেখবে। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর, শেষ হওয়ার পূর্বে লোকসভা ভেঙে দিতে পারেন। দেখো লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভাকে কে ভেঙে দিতে পারে? দেখো লোকসভাকে ভেঙে দিতে পারে রাষ্ট্রপতি। কে ভেঙে দিতে পারে? লোকসভাকে ভেঙে দিতে পারে কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে। তবে এই লোকসভা ভাঙার জন্য রাষ্ট্রপতি অবশ্যই কার সুপারিশ নেবে? সুপারিশ নেবে কিন্তু প্রধানমন্ত্রীর। অর্থাৎ প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই লোকসভাকে ভেঙে দিতে পারে। তো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। ভারতের সংবিধানের পার্ট 3 এবং পার্ট 4 এই দুটির মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তাহলে সংবিধানের কোন অংশটি প্রাধান্য পাবে? অর্থাৎ পার্ট 4 প্রাধান্য পাবে নাকি পার্ট 3 প্রাধান্য পাবে, মানে এই দুটার মধ্যে কোনটাকে প্রাধান্য দেওয়া হবে? তো প্রথমত বলো যে পার্ট 3-তে কী রয়েছে? পার্ট 3-তে যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। আর পার্ট 4-এ যেটা আছে সেটা হচ্ছে ডিপিএসপি, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এক্ষেত্রে এই দুটার মধ্যে যদি দ্বন্দ্ব বাঁধে যে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ফান্ডামেন্টাল রাইট এখানে প্রাধান্য পাবে। কে প্রাধান্য পাবে? প্রাধান্য পাবে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, কিন্তু এখানে প্রাধান্য পাবে, এটাকে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ এখানকার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে পার্ট 3 এটা হবে উত্তর। পরের প্রশ্ন। আচ্ছা কোশ্চেন নাম্বার 25। ভারতের এক নাগরিকত্বের নীতিটি সিঙ্গেল সিটিজেনশিপ কোনটির বিরোধিতা করে? ভারতে এক নাগরিকত্বের যে কনসেপ্ট সেটা কোনটার বিরোধিতা করে? সেটা বিরোধিতা করে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। দেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দু ধরনের সিটিজেনশিপ দেওয়া হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ দেওয়া হয়। তো এই দুটো বিপরীত হয়ে গেল না? তো কাজেই এটা বিরোধিতা হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। পরের প্রশ্ন। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। পরের প্রশ্ন। হুড্রু, ভালো প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। দেখো জিওগ্রাফির কোশ্চেনে অনেকে উত্তর করতে পারে, অনেকে উত্তর করতে পারে না। কেন কি দেখো যারা লিস্ট ফর্মে পড়বে, চার্ট ফর্মে পড়বে, তাও চার্ট পড়লে কিন্তু তুমি ভুলে যাবে। তো সেক্ষেত্রে কী করতে লাগবে? তুমি একবার দুবার চার্ট পড়তে পারো, কিন্তু ম্যাক্সিমাম তোমাকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে কোশ্চেন পেপার সলভ করতে লাগবে। তুমি যখন কোশ্চেন পেপার সলভ করবে একই জিনিস বারবার রিপিট হতে থাকবে, সেক্ষেত্রে দেখবে তোমার কিন্তু ওটা একই জিনিস বারবার যখন রিপিট হবে তখন ওটা মনে থেকে যাবে। তো তার জন্য তোমরা আমার ভিডিওগুলো রেগুলার দেখো। আমি সেম টাইপের কোশ্চেন, আর জিওগ্রাফির যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বারবার পরীক্ষায় আসে, সেই কোশ্চেনগুলিকে আমি কিন্তু আমার সেটের মধ্যে বারবার রাখবো। তো তুমি যখন সিকোয়েন্সিয়ালি অর্থাৎ পরপর আমার ভিডিওগুলোকে দেখবে প্র্যাকটিস সেটের, তো দেখতে পাবে যে একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে, তো তোমার তৈরি হয়ে গেছে বিষয়টা। তো সেটাই বলছি।
তো এই কোশ্চেনটার উত্তর কী হয়ে যাবে? সুবর্ণরেখা নদী। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র অর্থাৎ CAZRI, ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র সেটা রয়েছে হচ্ছে আমাদের ভোপালে রয়েছে আমাদের ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র। পরের প্রশ্নটা খুব রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা প্রায় তোমরা কিন্তু সেটের মধ্যে দেখতে পাবে। ইভেন এই কোশ্চেনটা খুবই পরীক্ষায় আসে। জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? জারোয়া উপজাতি আমরা দেখতে পাবো আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবরে আমরা জারোয়া উপজাতি কিন্তু দেখতে পাবো। আচ্ছা, জারোয়া উপজাতি কারা? দক্ষিণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব দ্বীপের বিভিন্ন জঙ্গলে যে আদিবাসী সম্প্রদায় বসবাস করে তারাই জারোয়া নামে পরিচিত। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? ভগবতপুর কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় ভাঙ্গর মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় ভাঙ্গর মৃত্তিকা দেখতে পাওয়া যায়? ভাঙ্গর মৃত্তিকা দেখতে পাওয়া যায় হচ্ছে মালদহে, অর্থাৎ মালদহ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, আমি যেটা বলার চেষ্টা করছি ধ্যান দিয়ে শুনো, মানে খাদার কোনটাকে বলবো, ভাঙ্গার কোনটাকে বলবো, সেই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করিয়ে দিচ্ছি। নদীর উভয় তীরের নতুন প্লাবন ভূমিতে, অর্থাৎ নদীর কাছাকাছি অঞ্চলে যে নতুন পলি দেখা যায় তাকে বলা হয় খাদার। তার মানে কী বললাম? নতুন পলি হলে সেটা হচ্ছে খাদার, নতুন পলি যদি হয় সেটা হচ্ছে খাদার, নতুন পলি খাদার। আর নদী থেকে কিছু দূরে উচ্চ অংশে পুরনো জমিতে যে মাটি দেখা যায় তাকে ভাঙ্গর বলা হয়। তাহলে ভাঙ্গর হচ্ছে পুরনো মাটি, খাদার হচ্ছে নতুন পলি মাটি। তো কী করে মনে রাখবে? ভাঙ্গর থেকে মনে রাখবা ভাঙা, তার ব্রেক ভেঙে যাওয়া। কোন জিনিসগুলো ভেঙে যাবে? পুরনো জিনিস ভেঙে যাবে। তো পুরনো হলো একটা ভাঙ্গর, আর খাদা হচ্ছে নতুন পলি মাটি। এইভাবে তোমরা মনে রাখতে পারো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত গঙ্গা ও অন্যান্য যে নদী তীরবর্তী অঞ্চল সেই অঞ্চলগুলোতে কিন্তু খাদার মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে অপশনগুলি দিয়েছে এখানে মালদহ, নদিয়া আর মুর্শিদাবাদ, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু মালদহ। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় ভাঙ্গর মৃত্তিকা দেখতে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে কিন্তু মালদহ। পরের প্রশ্ন, ভারতে ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয়? ভারতে ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয়? ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছিল 1973 সালে ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈলখনি কিন্তু আসামে রয়েছে। ডিব্রুগড় কেন বলছি? এটা ডিগবয়, ঠিকই বলেছি, ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈলখনি। পরের, এক ফার্মি সমান কত? এক ফার্মি সমান কত সেন্টিমিটার? এক ফার্মি সমান 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার হচ্ছে এক ফার্মি। আচ্ছা, মনে রাখবা দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককের নাম কি? দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককের নাম কিন্তু ফার্মি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক।
পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35, কোন ধাতুটির অক্সাইড উপধর্মী? এখানে 4টা ধাতুর নাম লেখা আছে, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম। এর মধ্যে কোন ধাতুটার অক্সাইড উপধর্মী? অর্থাৎ আম্লিক ক্ষারীয় দুটাই হবে। এই উত্তরটা হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী। অ্যালুমিনিয়াম Al2O3, মনে রাখবা অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে। আচ্ছা, টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কোন ধরনের লেন্স থাকে? দেখো, টেলিস্কোপের উভয় প্রান্তে উত্তল লেন্স থাকে। কোন ধরনের লেন্স থাকবে? উত্তল লেন্স থাকবে উভয় প্রান্তে। টেলিস্কোপ তো জানোই তোমরা কীরকম হয়, তার উভয় প্রান্তে আমরা উত্তল লেন্স দেখতে পাবো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37, সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তনের ভাইরাস। আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র আয়তনের ভাইরাস কোনটা? মানে আকৃতিতে কোনটা ছোট? মনে রাখবা এখানকার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাইনো ভাইরাস এখানকার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস। আর আয়তনে সবচেয়ে বড় ভাইরাস হলো পিথোভাইরাস সাইবেরিকাম। কি নাম বললাম? পিথোভাইরাস সাইবেরিকাম। আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে। পিথোভাইরাস সাইবেরিকাম। পিথোভাইরাস সাইবেরিকাম, এটা হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ভাইরাস। কেন? কারণ এটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মাইক্রনের মতো। পরের প্রশ্ন, আচ্ছা, কোশ্চেনে বলা হয়েছে বাদুড় যে শব্দ করে তা হলো। বাদুড় কোন ধরনের শব্দ করে? তো এখানে আমরা সাউন্ডের থেকে কোশ্চেন পেলাম, শব্দ সায়েন্সের কোশ্চেন। তো মনে রাখবা 3 ধরনের শব্দের কথা এখানে মনে রাখবা। এক তো হচ্ছে এক ধরনের শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে শব্দ হয়, তো সেই শব্দটাকে বলে অডিওবল সাউন্ড, অর্থাৎ শ্রুতিগোচর শব্দ। সেই সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাবো, মানে মানুষরা শুনতে পাবে। যদি 20 হার্জের কম হয়, তাহলে সেই সাউন্ডটাকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। কি সাউন্ড? ইনফ্রাসনিক সাউন্ড। আর যদি 20,000 হার্জের থেকে বেশি হয়, তাহলে সেই সাউন্ডটাকে বলা হয় আলট্রাসনিক সাউন্ড। তো কী বললাম? ইনফ্রাসনিক, শ্রুতিগোচর, আর হচ্ছে আলট্রাসনিক সাউন্ড। এই যে আলট্রাসনিক সাউন্ড, যেটার ফ্রিকোয়েন্সি 20,000 হার্জের থেকে বেশি, সেই সাউন্ডটা কিন্তু বাদুড় তৈরি করে। এই সাউন্ড তৈরি করে তখন বাদুড় যখন অন্ধকারের মধ্যে ওড়ে, তখন সে মুখে এই 20,000 হার্জের থেকে বেশি ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করে। এই সাউন্ড কী হয়? যদি সামনে কোনো প্রতিবন্ধক, মানে কোনো ধরো ওয়াল আছে কিংবা আর কোনো প্রতিবন্ধক আছে, তাহলে সেই প্রতিবন্ধকে গিয়ে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে তার কাছে রিটার্ন আসে। তখন সেখান থেকে সে বুঝতে পারে যে তার সামনে কোনো প্রতিবন্ধক আছে কি না, যদি থাকে সেটা কত ডিস্টেন্সের মধ্যে আছে। সেই অনুযায়ী কিন্তু বাদুড় রাত্রিবেলা মানে অন্ধকারের মধ্যে চলাচল করে। তো মনে রাখবে, বাদুড় যে ধরনের সাউন্ড বা শব্দ তৈরি করে, সেই সাউন্ডটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড, যেটার ফ্রিকোয়েন্সি 20,000 হার্জের থেকে বেশি।
পরের প্রশ্ন রয়েছে যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? দেখো, মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো তোমাদের একটা শর্টকাট আমি বলে দিচ্ছি, যেটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে যে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কোনটা। তো তোমরা মনে রাখবা অভাব এই ওয়ার্ডটাকে। কোন ওয়ার্ডটাকে? অভাব ওয়ার্ডটাকে মনে রাখবা। অতে আলম্ব, যদি কোনো লিভারের ক্ষেত্রে আলম্ব মিডিলে থাকে তাহলে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার মিডিলে থাকবে। আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বল মিডিলের দিকে থাকবে। মানুষের হাত হয়ে যাচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এছাড়াও পরীক্ষায় যে লিভারের এক্সাম্পল পরীক্ষায় আসে সেগুলো তোমরা লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি এক এক করে। তো খাতা পেন নিয়ে তোমরা সবাই বসছো আশা করি। তো প্রথম শ্রেণীর লিভারের যে এক্সাম্পলগুলো তোমরা লিখে রাখবে, যেগুলো পরীক্ষায় আসে সেটা আমি বলছি। প্রথম শ্রেণীর লিভারের মধ্যে পড়বে নলকূপের হাতল, সাঁড়াশি, বেলচা, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে তোমরা যেটা পড়বে, দ্বিতীয় শ্রেণীর লিভার তার ক্ষেত্রে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে নৌকার দ্বার, ছিপি খোলার চাবি। আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে তোমাদের পড়ে রাখতে লাগবে মানুষের হাত, যেটা তো এখানে কোশ্চেনের মধ্যে আছে, চিমটা আর মুখের চোয়াল, মানুষের মুখের চোয়াল। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তো যা যা বললাম, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার, সেই এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের তৈরি করে রাখতে লাগবে এক্সামের জন্য। পরের প্রশ্নে আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 40। একটি ক্লাসাকার পদার্থ হলো, দেখো প্রথমে আমি বলি যে ক্লাসাকার পদার্থ কোনটা, মানে সুনির্দিষ্ট সুষম জ্যামিতিক গঠন বিশিষ্ট, সূক্ষ্ম প্রান্তযুক্ত, সমতল পৃষ্ঠদেশ দ্বারা সীমাবদ্ধ কঠিন বস্তুকে ক্রিস্টাল বলা হয়, সেগুলাকে বলা হয় ক্লাসাকার পদার্থ। খুব টাফ হয়ে গেল বিষয়টা বলা। এক কথায় মনে রাখবা, যে সমস্ত পদার্থের নির্দিষ্ট একটা জ্যামিতিক আকৃতি আছে সেটা হচ্ছে ক্লাসাকার পদার্থ। যেন আমি তোমাদের যদি বলি চিনির দানা দেখবে একটা কিউব শেপের হয়, একটা নির্দিষ্ট কী আছে, আকৃতি আছে, তাহলে সেটা হচ্ছে ক্লাসাকার পদার্থ। কিন্তু পাউডারের কথা যদি বলি, সেটা পাউডারের কোনো কি নির্দিষ্ট কোনো আকৃতি আছে? কোনো আকৃতি নেই, জ্যামিতিক আকৃতি নেই, তো এটা হচ্ছে অক্লাসাকার পদার্থ। তো এখানে ক্লাসাকার পদার্থ বলতে যার নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকবে। তো কার নির্দিষ্ট আমরা জ্যামিতিক আকৃতি দেখতে পাবো? এক্ষেত্রে কিন্তু আমরা জ্যামিতিক আকৃতি দেখতে পাবো তুতে। আচ্ছা, জ্যামিতিক আকৃতি দেখতে পাবো এরকম আরও কয়েকটা এক্সাম্পল মনে রাখো তো। চিনি তো আমি তোমাদের বলেই দিলাম, তুতে হয়ে গেল। এছাড়া মনে রাখবা মিছরি, ফিটকিরি বা ফটকিরি, গ্রাফাইট, এগুলো সবই কিন্তু ক্লাসিকার পদার্থের মধ্যে পড়বে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41। বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়। আচ্ছা, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42। কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে? কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে? দেখো, সঙ্গীত নাটক একাডেমি ভারতীয় সঙ্গীত নাটক ও নৃত্যের বিকাশ ও প্রচারের উদ্দেশ্যে স্থাপন করা একটা সরকারি সংস্থা। এটি স্থাপিত হয়েছিল 1953-তে। এটি বলতে কোনটার কথা বলছি? সঙ্গীত নাটক যে একাডেমি, সেটা 1953 সালে তৈরি হয়েছিল। এর মুখ্য যে কার্যালয় সেটা দিল্লিতে অবস্থিত। দেখো, অনেক সময় কি অনেক স্টুডেন্ট না এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, সঙ্গীত নাটক একাডেমির সদর দপ্তর কোথায়? উত্তর হয়ে যাবে কিন্তু নিউ দিল্লি। তোমাদের অনেকের মনে হতে পারে সঙ্গীত নাটক একাডেমি বাংলা বিষয়টা চলে আসছে, তো তোমরা অনেকে মনে রাখবো যে কলকাতা মনে পড়বে। আর অপশনেও ওরা কী করে, কলকাতায় রেখে দেয়, কলকাতা রাখে, নিউ দিল্লি রাখে। তো স্টুডেন্ট কনফিউশন হয়ে কী করে যে কলকাতা করে চলে আসে। তোমাদের কিন্তু ধ্যান দিয়ে মনে রাখতে লাগবে সঙ্গীত নাটক একাডেমির সদর দপ্তর যেটা, সেটা নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা, শাস্ত্রীয়া কিন্তু প্রথমে তোমাদের বলতে গেলে শাস্ত্রীয় নৃত্যের অন্তর্গত ছিল না, পরবর্তীকালে শাস্ত্রীয়াকে শাস্ত্রীয় নৃত্যের অন্তর্গত করা হয়।
আচ্ছা, শাস্ত্রীয় যে নৃত্যটা সেটা কোথাকার, কোন রাজ্যের, একটু তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে সেই শাস্ত্রীয় নৃত্যটা কোন রাজ্যের। যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে শাস্ত্রীয় নৃত্যটা কোন রাজ্যের। আর এটার প্রবর্তন কে করেছে সেটা আমাকে বলবে, এটার প্রবর্তন কে করেছে সেটাও আমাকে তোমরা বলবে। আচ্ছা, তো এখানে আমাদের যা প্রশ্ন সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমিতে তো স্বীকৃত পেল না শাস্ত্রীয় নৃত্য, সেটা সালটা কত সালে? তো মনে রাখবে সেটা নভেম্বর 15, 2000 সালে, নভেম্বর 15, 2000 সালে। আর এটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। পরের কোশ্চেন রয়েছে আমাদের, ইয়াগো যে নাটকের একটি চরিত্র, ইয়াগো কোন নাটকের চরিত্র? ইয়াগো কোন নাটকের চরিত্র? ইয়াগো হচ্ছে তোমাদের ওথেলো নাটকের চরিত্র। ওথেলো কোন নাটকের চরিত্র? ওথেলো নাটকের চরিত্র। আচ্ছা, ওথেলো নাটকের চরিত্র হচ্ছে ইয়াগো। হ্যাঁ, আচ্ছা, মনে রাখবা ওথেলো নাটকের আরেকটা চরিত্রের কথা মনে রাখবা, সেটা হচ্ছে ডেসডিমোনো বা ডেসডিমোনা। মনে রাখবা, আমি লিখে দিচ্ছি তোমাদের, ডেসডিমোনা, ডেসডিমোনা। জুলিয়াস সিজার এই যে উপন্যাস, এই উপন্যাসের একটা চরিত্র মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে ব্রুটাস। কি বললাম? জুলিয়াস সিজার এই উপন্যাসের একটা চরিত্রের নাম ব্রুটাস। আশা করি সবাই লিখছো। পরের প্রশ্নের মধ্যে আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 44। কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? সেটার সঠিক উত্তর হয়ে যাবে বাদল সরকার। পরের প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট নয়, কোশ্চেন নাম্বার 46 আমাদের লাগবে। কোশ্চেন নাম্বার 46 কী রয়েছে? বিশ্ব বন্যপ্রাণী ফান্ড অবস্থিত কোথায়? বিশ্ব বন্যপ্রাণী ফান্ড যেটা আছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে আছে। জায়গাটার নাম হচ্ছে গ্ল্যান্ড। কোথায় সেই গ্ল্যান্ডটা? সুইজারল্যান্ডে আছে। পরেরটা লাগবে না, পরের কোশ্চেন আমাদের দরকার আছে 48 নম্বর কোশ্চেন নাম্বার 48। কবে সেন্ট্রাল এক্সাইজ ডে পালিত হলো, বা সেন্ট্রাল এক্সাইজ ডে কবে পালিত হয়? সেন্ট্রাল এক্সাইজ ডে যেটা পালিত হয় সেটা হচ্ছে তোমাদের 24শে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে পালিত হয়। তো এত দূরই আমাদের আজকে থাকছে। তো তোমাদের মোটামুটিভাবে মোর দ্যান 40 কোশ্চেন আমি আলোচনা করে দিলাম। তো প্রতিটা সিরিজেই আমি মোর দ্যান 40 কোশ্চেন করে তোমাদের আলোচনা করছি উইথ ডিটেলস অ্যানালাইসিস। তো তোমরা ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।